আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর ছোট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিলহাট বাংলাদেশ। আজকে আমরা আলোচনা করব পাঠ 12, 13, 14 নিয়ে। অর্থাৎ এই দ্বিতীয় পর্বে আমরা পাঠ তিনটি পাঠ নিয়ে আলোচনা করব। তো আর দেরি কেন, চলো শুরু করি। পাঠ 12, নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তো এই যে প্রথম যন্ত্রটার নাম কি? হাব। হাব মানেই হাবলু। মনে রাখবা কি? হাব মানে কি? হাবলু। হাবলু মানে কি বুঝি আমরা? যার যে একটু বোকাশোকা, যার একটু বুদ্ধি কি থাকে, কম থাকে। তো হাব এখন ওকে এরকম বলার কারণ কি, হাবলু বলার কারণ কি, ওকে বোকা বলার কারণ কি, একটু পরেই তোমরা জানতে পারবা। তো চলো আমরা কি শুরু করি পড়া। সাধারণত তারযুক্ত নেটওয়ার্ক থাকা অনেকগুলো আইসিটি যন্ত্র তথা কম্পিউটার, প্রিন্টার ইত্যাদিকে একসাথে যুক্ত করতে হাব ব্যবহৃত হয়। এই যে এটা একটা হাব, এটাও কিন্তু একটা হাব। এটা হচ্ছে ইউএসবি। এই যে ইউএসবি হাব, এটা হচ্ছে ইউএসবি হাব। আর এটা হচ্ছে তো নর্মাল হাব। তো এখন আপডেট হইয়া কি হয়েছে, ইউএসবি তে সব হাব গুলো এখন ইউএসবি তে নেওয়া যাচ্ছে। ইউএসবি তে নেওয়া লাভ হয়েছে কি, এখানে আমরা চাইলে মাউস, কিবোর্ড, তারপর আরো অনেক কিছু আমরা এখানে ইউজ করতে পারি এক্সটার্নাল। ওকে, তারপর কি বলছে, যুক্ত হাব এক যন্ত্রকে অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করার সুযোগ দেয়। বলা যায়, মনে করো এই যে এখানে একটা ডিভাইস কানেক্ট করছো, এখানে একটা ডিভাইস কানেক্ট করছো, এখানে একটা ডিভাইস কানেক্ট করছো, এখানে এখানে তো সবগুলোর সাথে তুমি যোগাযোগ করতে পারবে। এই কথাই বলছে, এক যন্ত্রের সাথে যোগাযোগ করার সুযোগ দেয়। বলা যায় একই নেটওয়ার্কে হাব দ্বারা সংযুক্ত সকল কম্পিউটার একটি আরেকটির সাথে যোগাযোগ করতে পারে। এই যে এই হাবের আন্ডারে যে থাকবে সবাই কি করতে পারবে, একজনের সাথে আরেকজন যোগাযোগ করতে পারবে। হাব বললেই আমরা ইন্টারনেট বা হাব, ইন্টারনেট হাব বা নেটওয়ার্ক হাবকেই বুঝে থাকি। তবে ইদানিং আমরা অনেক ইউএসবি হাবও দেখে থাকি। এই যে এটা হচ্ছে ইউএসবি হাব। হাবের মধ্য দিয়ে যখন তথ্য বা উপাত্ত এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে যায়, হাব তখন সেগুলো পড়তে পারে না। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, একটি কম্পিউটারে তথ্য বা উপাত্ত পাঠালে হাব তার সাথে সংযুক্ত সকল কম্পিউটারে ওই তথ্য বা উপাত্ত পাঠিয়ে দেয়। এমনকি যে কম্পিউটার থেকে তথ্য পাঠানো হলো তাকেও হাব আবার ওই তথ্য পাঠিয়ে দেয়। অর্থাৎ হাব নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে না। এই কথাটা মনে রাখবা। হাব কি করতে পারে না? নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী কি করতে পারে না? তথ্য পাঠাতে পারে না। বর্তমানে কম গতি ও বেশি সুবিধা পাওয়া যায় না বলে হাবের ব্যবহার অনেক কমে গেছে। তো এই যে এই লাইনটা যদি আমি বলি যে হাব কি করে, মনে করো এটা হচ্ছে তুমি, তো এটা হচ্ছে তুমি। তুমি কি করবা, এই যে এই নেটওয়ার্কের সাথে তোমার বন্ধু, এখানে বন্ধুর সাথে কি করবা, বন্ধুর সাথে যোগাযোগ করবা। তো তুমি তোমার বন্ধুকে যে মেসেজ দিবা, এই মেসেজ গুলা এই যে এই নেটওয়ার্কের আন্ডারে যে ও আছে বা আরো যে তিনটা ডিভাইস আছে, ওই তিনটা ডিভাইসের কাছে কি যাবে, ওই মেসেজটা যাবে, তারপর আবার তোমার কাছে ফিরে আসবে। তো এর জন্য বললাম এইটাকে একটা হাবলু ডিভাইস। মানে ও বোকা, ওর কোনো বুদ্ধি নেই। কারণ তুমি চাইতেছো তোমার বন্ধুর কাছে পাঠাইতে, ও কিসের জন্য এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে। আরো আরো সুন্দর করে যদি বলি, একটু ফানি হইতে যদি বলি, মনে করো একটা অফিসে, ওকে, অফিসে এটা হচ্ছে ইউ, মানে এটা হচ্ছে তুমি। আর মনে করো অফিসের এটা হচ্ছে তোমার জিএফ, তোমরা একই সাথে কাজ করো। আর এটা হচ্ছে তোমার, মনে করো অফিসের বস। ওকে, এটা হচ্ছে তোমার অফিসের বস, আর এটা হচ্ছে তোমার কলিগ। তো এখন তুমি যদি তোমার জিএফ এর সাথে যোগাযোগ করো বা করতে চাও, তখন একটা মেসেজ দিলা, এই মেসেজ গুলা কি করবে, এই তোমার বসের কাছে যাবে, এই যে কলিগের কাছে যাবে। এই জন্য আমি, তো এটা কি সুবিধা? অবশ্যই সুবিধা নেই, এটা এক ধরনের অসুবিধা। কারণ তোমরা দুইজনের মধ্যে প্রাইভেসি থাকতে পারে। তো এই যে হাব যদি ইউজ করি তখন আমাদের প্রাইভেসিটা থাকে না। তো এর কারণে আমরা হাব ইউজ করবো না। আর এর জন্য বলছি ও কি হাবলো, ও কি করে চাইলে, তো এই যে ওর হচ্ছে বুদ্ধি কম, তো এর থেকে সমস্যা সমাধানের জন্য আরেকটা ডিভাইস আসছে যার নাম হচ্ছে সুইচ। এই যে বলো, হাব তো বোঝা গেল, ছবিও দেখা গেল, এখন আমরা সুইচ সম্পর্কে জানবো। এই যে এই সমস্যা থেকে সমাধান করার এক উপায় হচ্ছে সুইচ। সুইচ অনেক বুদ্ধিমান যন্ত্র। সুইচ কি একটি বুদ্ধিমান যন্ত্র। এটি হাবের মধ্যে একটি ক্ষুদ্র আইসিটি যন্ত্র। বর্তমানে যে কোনো নেটওয়ার্ক তৈরি করতে বেশিরভাগ সময় সুইচ ব্যবহার করা হয়। বেশিরভাগ সময় কি ব্যবহার করা হয়? হাবের থেকে সুইচ ব্যবহার করা হয় বেশি। হাবের সাথে সুইচের প্রধান পার্থক্য হলো সুইচ তারের সাথে যুক্ত প্রত্যেকটা আইসিটি যন্ত্রকে পৃথকভাবে শনাক্ত করতে পারে, কিন্তু হাব পারে না। এই যে হাবের সাথে সুইচের প্রধান পার্থক্য হলো সুইচ তারের সাথে যুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রকে পৃথকভাবে শনাক্ত করতে পারে, কিন্তু হাব পারে না। একটা মেইন পার্থক্য। আরেকটা পার্থক্য বললাম কি, তুমি যদি ওই কম্পিউটার ডাটাতে পাঠাইতেছো তাহলে সব ওই নেটওয়ার্ক, ওই আন্ডারে যা থাকবে তা কি সবার আন্ডারে যাবে হাবের ক্ষেত্রে, কিন্তু সুইচের ক্ষেত্রে এটা হবে না। মনে করো এটা তুমি, এটা তুমি, আর এটা হচ্ছে তোমার তোমার উনি, মনে করো। এখন তুমি ওনাকে যত ইচ্ছে তত মেসেজ পাঠাইতে পারো। এখানে যে আরো আরো পাবলিক আছে,
বস আছে বা কলিগ আছে কেউ দেখতে পারবে না। ওকে, এটা এই সুবিধাটা আমরা কখন পাবো? যদি আমরা সুইচ ইউজ করি। হাবের ক্ষেত্রে কিন্তু এটা পাবো না। এখন হাব কিভাবে, সুইচ কিভাবে কাজ করে? এই যে প্রতিটা ডিভাইসের কি এক একটা ইউনিক অ্যাড্রেস থাকে। ইউনিক অ্যাড্রেস বলতে আমাদের বাসা বাড়ির যেমন প্রতিটা ডিভাইসের ইউনিক অ্যাড্রেস থাকে, ঠিক তেমনি কি সুইচও কি করে একটা ইউনিক আইডি জেনারেট করে, বা ইউনিক আইডিতে কি করে এই মেসেজটা পাঠায়। এখানে কি বলছে দেখি, ফলে সুইচ দিয়ে তৈরি নেটওয়ার্ক যে কোনো আইসিটি যন্ত্র নোড, এই যে নোড কাকে বলা হয়? এই যে কম্পিউটারে এই এখানে একটা ডিভাইস থাকবে, এখানে একটা ডিভাইস থাকবে, এখানে একটা ডিভাইস থাকবে, এখানে একটা ডিভাইস থাকবে। এই ডিভাইসগুলো হতে পারে একটা কম্পিউটার, একটা ল্যাপটপ, একটা প্রিন্টার, বা আরো অন্যান্য জিনিস হতে পারে। তো ওইগুলো একটাকে কি বলা হয়? নোড বলা হয়। কম্পিউটার বা আইসিটি নির্ভর প্রতিটি যন্ত্র যেটা সুইচের মাধ্যমে কানেক্ট থাকবে, এগুলো এক একটা কি নোড বলা হয়। সরাসরি অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করতে পারে। সুইচের সাথে যুক্ত যন্ত্রগুলো শুধু যাকে ডাটা বা উপাত্ত পাঠাতে চাই তাকেই ডাটা বা উপাত্ত পাঠায়। এই যে এটা সুইচের কি একটা সুবিধা। তাহলে তোমরা দুইটা পার্থক্য পেয়ে গেছো। এই পার্থক্য সুইচ এবং হাবের পার্থক্য কিন্তু পরীক্ষা আসতে পারে। এবার সুইচ তারের সাথে সংযুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রের একটি ঠিকানা বরাদ্দ করে। এই যে একটি ঠিকানা কি করে বরাদ্দ করে, এবং ওই ঠিকানা অনুযায়ী তথ্যের আদান প্রদান করে। অর্থাৎ কোনো একটি ঠিকানা থেকে অন্য কোনো ঠিকানায় উপাত্ত বা ডেটা পাঠাতে চাইলে সুইচ এক ঠিকানায় তথ্য অন্য ঠিকানায় পৌঁছে দেয়। এই বরাদ্দকৃত ঠিকানাকে তথ্য যোগাযোগ প্রযুক্তি ভাষায় ম্যাক, এই যে এটার ফুল মনে রাখবা, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল ম্যাকের পুনরূপ কি? এমতে হচ্ছে মিডিয়া, এতে হচ্ছে অ্যাক্সেস, সিতে হচ্ছে কন্ট্রোল। মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস নামে ডাকা হয়, ম্যাক অ্যাড্রেস নামে ডাকা হয়। তো এই যে বলছিলাম আমাদের বাসাবাড়ির যেমন সবার কি থাকে, আলাদা আলাদা অ্যাড্রেস থাকে। তো এই যে সুইচ ব্যবহার করলে আমরা সুইচে যতটা ডিভাইস কানেক্ট করবো সবগুলোর কি একটা আলাদা আলাদা অ্যাড্রেস তৈরি হবে। আর এইভাবেই ম্যাক সুইচটা কাজ করে। উপরের শ্রেণীতে এই বিষয়ে আমরা আরো ব্যাপকভাবে জানবো। আলাদা আলাদা ঠিকানা ব্যবহারের কারণে সুইচ হাবের চেয়ে দ্রুত গতিতে কাজ করে। এই যে সুইচ কি করে হাবের থেকে দ্রুত গতিতে কাজ করে। এখানে আরেকটা সুবিধা হইলো, এই জন্য নেটওয়ার্ক তৈরিতে সুইচই এখন সবার পছন্দ। ওকে, তারপর হচ্ছে রাউটার। এই যে রাউটার দেখো নাই এমন এমন মানুষ এখন পাওয়া যাবে না, কারণ এখন সবার ঘরে ঘরে কি ওয়াইফাই। আমরা ওয়াইফাই চালাই কি দিয়ে? এই রাউটার দিয়ে। তো রাউটার, এই যে রাউটার তো কি পথ, এই রাউটার তো কি পথ। তো রাউটার মানে কি? যে পথ দেখায়। ওকে, তো আমরা দেখি এখানে কি বলছে। রাউটার শব্দটি এসেছে রোড থেকে, এই যে রোড, তো এই রোড মানে কি? পথ। ওকে, রাউটার একটি গুরুত্বপূর্ণ যন্ত্র যা হার্ডওয়্যার ও সফটওয়্যার সমন্বয়ে তৈরি। এই যে রাউটার কি সে সমন্বয়ে তৈরি? হার্ডওয়্যার ও সফটওয়্যার সমন্বয়ে তৈরি একটি নেটওয়ার্ক ডিভাইস। যদি বলে যে তোমাকে যে রাউটার কি, তখন এটা দিতে পারো যে রাউটার হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যার সমন্বয়ে তৈরি একটি নেটওয়ার্কিং ডিভাইস। এটি নেটওয়ার্ক তৈরির কাজে ব্যবহৃত হয়। কিসের কাজে? নেটওয়ার্কের কাজে। ইন্টারনেটে অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে তৈরি প্রোটোকল একই প্রোটোকল। এটা প্রোটোকল কি জিনিস? প্রোটোকল হচ্ছে কিছু নিয়ম কানুন। এই যে মনে করো তুমি যে স্কুলে পড়ো, এই স্কুলে কিছু নিয়ম কানুন থাকে, যেমন স্কুলের ড্রেস পরে প্রতিদিন স্কুলে যেতে হবে। তারপর এই যে ক্লাস শুরু হওয়ার আগে কি করতে হবে? স্কুলে যেতে হবে। তারপর পিটিতে অংশগ্রহণ করতে, এগুলো এগুলো হচ্ছে তোমার স্কুলের নিয়ম কানুন। ঠিক একইভাবে যখন তুমি নেটওয়ার্কে তথ্য আদান প্রদান করবে একজনের সাথে আরেকজন, তখন তোমাকে কিছু নিয়ম কানুন মেনে তথ্য আদান প্রদান করতে হবে। যদি আদারওয়াইজ তুমি তথ্য আদান প্রদান করতে পারবে না। এটাই এখানে প্রোটোকল বলতে এটাকে এখানে বোঝানো হয়েছে। অধীনে কার্যরত দুটি নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য রাউটার ব্যবহৃত হয়। তো দুটি নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য রাউটার ব্যবহৃত হয়। বর্তমানে ইন্টারনেটে অসংখ্য রাউটার রয়েছে। রাউটারের প্রধান কাজ ডাটা বা উপাত্তকে পথ নির্দেশনা দেয়। এই যে আগেই বলছিলাম কি, রাউট মানে পথ, তাহলে নির্দেশনা দেওয়া। রাউটার মানে কি? পথ প্রদর্শক। রাউটারের প্রধান কাজ ডেটা বা উপাত্তকে পথ নির্দেশনা দেওয়া। ধরো অস্ট্রেলিয়া অবস্থিত কোনো বন্ধুকে ইমেলের মাধ্যমে কেউ একটি ছবি পাঠাতে চায়। ছবিটি কয়েকটি ডাটা প্যাকেটে বিভক্ত হয়ে ইন্টারনেটের মাধ্যমে বন্ধুর কম্পিউটারে পৌঁছাবে। প্রতিটি প্রতিটি ডাটা প্যাকেটে গন্তব্যস্থলের ঠিকানা সংযুক্ত থাকে। ইন্টারনেটে যেহেতু জালের মতো গোটা পৃথিবী জুড়ে বিস্তৃত, তাই বিভিন্ন ডাটা প্যাকেট বিভিন্ন পথে গন্তব্য পৌঁছাতে পারে। একটি ডাটা প্যাকেটে কোনো একটি রাউটার পৌঁছালে পরবর্তীতে কোন পথে অগ্রসর হলে ডাটা সহজে এবং দ্রুত গন্তব্যে পৌঁছাবে তার পথ নির্দেশ দেয় রাউটার। তো ডাটা প্যাকেট কি? মনে করো এই যে এটা হচ্ছে তুমি, এখন তুমি কি করবা? তোমার বন্ধুকে একটা ইমেজ পাঠাইতে চাও কার কাছে? এই যে মনে করো এটা হচ্ছে তোমার বন্ধু। ওকে, এটা তোমার বন্ধু। তো তুমি যে ইমেজটা দিবা, একটা যে ইমেজ দিছো, এই ইমেজটা কি করবে? সম্পূর্ণ যাবে না, এই যে ভেঙে 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 একসাথে গিয়ে এই যে, তো দেন কি যাবে, অর্থাৎ ইমেজ যে তুমি দিবা সম্পূর্ণ ইমেজটা, এটা কি করবে? ডাটাগুলো
একসাথে যাবে না। এই যে প্রথমে যাবে কিছু, তারপর যাবে কিছু, তারপর এই যে প্যাকেট আকারে যাবে, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যাবে, তারপর গিয়ে একসাথে হবে, তারপর তোমার বন্ধু ইমেজটা পাবে সম্পূর্ণটা। সম্পূর্ণটা যাওয়ার পর তোমার বন্ধু কি সম্পূর্ণ ইমেজটা পাবে। এইটা হচ্ছে ডাটা প্যাকেট। আমরা এই যে ইন্টারনেটে মেসেজ পাঠাই, মেসেজ গুলো কিন্তু এরকম যায়। ওকে, যদিও খুব নিখুঁত ভাবে যায়, অর্থাৎ খুবই স্পিডে এইগুলা হয়, আমরা বুঝতেই পারি না, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু এরকম কাজ করে। একটি উদাহরণ দিয়ে বিষয়টি তোমাদের কাছে আরো স্পষ্ট হবে। মনে করো তুমি বাংলাদেশ থেকে বিমানে করে এমন একটি দেশে যেতে চাও যেখানে বাংলাদেশ থেকে সরাসরি বিমানে যাওয়া যায় না। ওকে, তখন কি হবে? বিমান কোম্পানি প্রথমে তোমাকে সুবিধাজনক একটি গন্তব্যে নিয়ে যাবে, সেখান থেকে অন্য আরেকটি বিমান তোমার কাঙ্ক্ষিত দেশটি থেকে তোমাকে পৌঁছে দিবে। কি বোঝা গেল রাউটারের কাজ? এখানে বলছে যে মনে করো তুমি একটা তথ্য পাঠাইতে চাও, কোথায়? এই যে এখানে একটা তথ্য পাঠাইতে চাও, তো একটা রাউটার কি করবে, মনে করো এদিকে একটা আছে, এদিকেও পাঠাইতে পারবা, আবার কিন্তু এদিকে মনে করো এখানে একটা বিল্ডিং বিল্ডিং, তো এদিকে পাঠাইতে গেলে তোমার ডাটাগুলো কি একটু বাধা পাইতেছে, তো রাউটার কি করবে, ওই পথ বাছাই করবে না, ও কি করবে, যেদিকে দ্রুত যাওয়া যায় ওই পথ দিয়ে কি করবে, সিলেক্ট করবে। এটাই এখানে বলা হয়েছে। তো মনে করো তুমি বাংলাদেশ থেকে কি কোথায় যেতে চাও, বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে তুমি এই যে মনে করো আমেরিকা যেতে চাও, তো বাংলাদেশ থেকে সরাসরি মনে করো আমেরিকা যাওয়া যায় না, তোমাকে প্রথমে কোথায় যেতে হবে, এই যে দুবাই যেতে হবে। মনে করো প্রথমে তোমাকে কি যেতে হবে, দুবাই যেতে হবে, তারপর তুমি দুবাই হয়ে তারপর কোথায় যাবে, আমেরিকা যাবে। এই কথাটা এখানে বলছে। রাউটার কি করবে, যেদিকে সহজে যাওয়া যায় ওই পথটাই ও কি করবে, বেছে নিবে। তারপরে এখানে একটা দলগত কাজ আছে, আমরা এখন এই যে দলগত কাজটা করব, এবং নতুন শব্দ যে হাব, সুইচ, ইউএসবি হাব, এগুলা সম্পর্কে আর একটু বিস্তারিত জানবো। ওকে, এই যে হাব, সুইচ ও রাউটারের পার্থক্য। তো একটি করে পার্থক্য এখানে দেওয়া আছে। হাব হাব কি করে, ডেটা সিগন্যাল প্রাপক কম্পিউটারে সব পোর্টে পাঠায়, এই যে আগে বলছিলাম সব পোর্টে পাঠাবে, ওরকে হাবলো মানে বুকা। তারপর সুইচ, সুইচ একটু চালাক, প্রেরক প্রান্ত থেকে প্রাপ্ত ডেটা প্রাপক কম্পিউটারে সুনির্দিষ্ট, এই যে সুনির্দিষ্ট পোর্টটিতে পাঠায়। তারপর রাউটার গন্তব্য কম্পিউটারে ডেটা পৌঁছানোর পথ নির্দেশ দেয়, এই যে রাউটার কি করে, পথ নির্দেশ নির্দেশ দেয়। তারপর এই পাঠের নতুন শব্দ, নতুন শব্দ কি কি এগুলো আমরা যদিও জানি, তাও আবার একটু সুন্দরভাবে পড়বো। এই যে হাব, নেটওয়ার্কে একাধিক কম্পিউটার বা ডিভাইসকে সংযুক্ত করার জন্য ব্যবহৃত কেন্দ্রীয় ডিভাইসের নাম। এই যে এটা কিন্তু একটা কেন্দ্রীয় ডিভাইস, আমরা কেন্দ্রীয় ডিভাইসকে হাব বলি। যেমন একটা উদাহরণ হচ্ছে ইথারনেট হাব। তারপর হচ্ছে ইউএসবি হাব, একটি ইউএসবি পোর্টের মাধ্যমে একাধিক ইউএসবি ডিভাইস সংযুক্ত করার যন্ত্রকে ইউএসবি হাব বলে। একটি ইউএসবি পোর্টের মাধ্যমে একাধিক ইউএসবি ডিভাইস সংযুক্ত করার যন্ত্রকে ইউএসবি হাব বলে। উদাহরণ, একসাথে মাউস, কিবোর্ড, পেন ড্রাইভ আমরা সংযোগ করতে পারি। তারপর হচ্ছে সুইচ, একটু বুদ্ধিমান যন্ত্র, নেটওয়ার্কে নির্দিষ্ট ডিভাইসের কাছে ডাটা পাঠানোর জন্য ব্যবহৃত হয়। বুদ্ধিমান বুদ্ধিমান নেটওয়ার্ক ডিভাইসকে সুইচ বলে। আবার যদি বলি নেটওয়ার্কে নির্দিষ্ট ডিভাইসের কাছে ডাটা পাঠানোর জন্য ব্যবহৃত বুদ্ধিমান নেটওয়ার্ক ডিভাইসকে সুইচ বলে। যেমন অফিস ল্যান নেটওয়ার্ক সুইচ। তারপর হচ্ছে যে ম্যাক অ্যাড্রেস, ম্যাকের ফুল মনে হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। এম তে হচ্ছে মিডিয়া, এ তে হচ্ছে অ্যাক্সেস, সি তে হচ্ছে কন্ট্রোল অ্যাড্রেস। নেটওয়ার্ক ডিভাইস শনাক্ত করার জন্য ব্যবহৃত অন্য হার্ডওয়্যার সিগন্যালকে ম্যাক অ্যাড্রেস বলে। এই যে ম্যাক অ্যাড্রেস গুলা এই যে বাইনারি হতে পারে, আবার ডেসিমেল হতে পারে, হেক্সাডেসিমেলের কম্বিনেশন থাকে। এটা একটা কি ম্যাক অ্যাড্রেস। প্রতিটা ডিভাইসের এক একটা ইউনিক ম্যাক অ্যাড্রেস থাকে। তারপর হচ্ছে রাউটার, এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডাটা পাঠানোর জন্য ব্যবহৃত নেটওয়ার্ক ডিভাইসকে রাউটার বলে। এই যে এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডাটা পাঠানোর জন্য ব্যবহৃত নেটওয়ার্ক ডিভাইসকে রাউটার বলে। যেমন ওয়াইফাই রাউটার, আমরা ওয়াইফাই ইউজ করি কি দিয়ে, রাউটার দিয়ে। তারপর হচ্ছে প্রোটোকল, প্রোটোকল মানে তো বলছিলাম আগে কি, নিয়ম কানুন। ওকে, তো নেটওয়ার্কে তথ্য আদান প্রদানের জন্য অনুসরণ করা নির্দিষ্ট নিয়ম ও পদ্ধতিকে প্রোটোকল বলে। প্রোটোকল মানে আগে বলছিলাম নিয়ম কানুন, নেটওয়ার্কে তথ্য আদান প্রদানের জন্য অনুসরণ করা নির্দিষ্ট নিয়ম ও পদ্ধতিকে প্রোটোকল বলে। উদাহরণ হচ্ছে টিসিপি বা আইপি, আর একটা হচ্ছে এইচটিটিপি। তো আইপি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, আর এইচটিটিপি এর পূর্ণরূপ, এইচটিটিপি আর একটা আছে এইচটিটি, এই যে পিএস। তো এইচ তে হচ্ছে হাইপার, টি তে হচ্ছে টেক্সট, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর এস দ্বারা এখানে কি বোঝায়, সিকিউরিটি থাকা, সিকিউরিটি বোঝায়, সিকিউরিটি। যে ওয়েবসাইটে এস থাকে না ওই ওয়েবসাইটটা আমাদের ইউজ করা ঠিক না বা প্রবেশ করা ঠিক না, কারণ এখানে এই ওয়েবসাইটটা কি সিকিউরিটি বেশি নাই। তো এইচটিটিপি এস থাকলে ওই সাইটটা বা ওই ওয়েবসাইটটা কি বেশি সিকিউরড, আর যদি এইচটিটিপি এস না থাকে তাহলে এটা বেশি সিকিউরড না। তো এইচটিটিপির পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আবার যদি বলি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল।
তারপর হচ্ছে ডাটা, এই যে আগে বলছিলাম ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। তুমি একটা পিকচার পাঠাইবা তোমার বন্ধুর কাছে, এই পিকচারটা কি হবে, ভেঙে ভেঙে যাবে। মনে করো প্রথমে গেলে একটু মনে করো 50%, তারপর গেলে কত পার্সেন্ট, এই যে 25%, তারপর গেলে আবার এই যে সেভেন, কত, মনে করো 25%। তো এই তোমার বন্ধু কিন্তু আবার এই যে এখানে গিয়ে ওই সম্পূর্ণটা গিয়ে এখানে যাবে, তারপর এই সম্পূর্ণটা তোমার বন্ধু পাবে। এটা নেটওয়ার্কে নেটওয়ার্কে প্রেরণের জন্য বিভক্ত ক্ষুদ্র ক্ষুদ্র ডাটার অংশকে ডাটা প্যাকেট বলে। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ডাটার অংশকে, এই যে ক্ষুদ্র 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 ডাটার অংশ, ক্ষুদ্র ক্ষুদ্র ডাটার অংশকে কি বলা হয়, ডাটা প্যাকেট বলা হয়। তো উদাহরণ, ইন্টারনেটে পাঠানো তথ্যের ছোট ছোট অংশ, এই যে ইন্টারনেটে পাঠানো তথ্যের ছোট ছোট অংশকে আমরা কি বলতে পারি, ডাটা প্যাকেট বলতে পারি। তারপরে এখন আমরা আলোচনা করব হচ্ছে পার্ট 13 নিয়ে। এটা হচ্ছে নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি, আরো কিছু যন্ত্রপাতি, এই যে মডেম, তারপর হচ্ছে ডেম, এই যে ডেম। ওকে, তো মডেম হচ্ছে আমি যখন 2009, সরি 2009 না, 2012-13 দিকে, 13-14 হবে, 2013-14 আমার এসএসসিতে আমি কি নিয়েছিলাম, এই যে কম্পিউটার নিয়েছিলাম অপশনাল। কম্পিউটার অপশনাল সাবজেক্ট নেওয়ার কারণে যখন আমাদের টিচার ল্যাবে নিয়ে যান, তখন তিনি এই যে মডেম ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করতেন। তো মডেমটা তিনি যেটা ব্যবহার করতেন, এটা হচ্ছে বাংলা লাইন মডেম। আমি একটু দেখাই পিকচারটা, এটা এখনো মনে নাই। বাংলা লায়ন মডেম, কি এটা মানলো কেন, এই যে বাংলা লায়ন মডেম। ওকে, পিকচারটা, পিকচার এই এরকম একটা বাঘের পিকচার ছিল। উম, এই যে এটা হবে, এই যে এরকম এই মডেমটা উনি ইউজ করছিলেন। তো আমি এই প্রথম কি হয়েছিলাম, মডেমের সাথে পরিচিত হয়েছিলাম। তো এটা এরপর থেকে তো আর নিয়মিত দেখে শুনে আসতেছি আইসিটি ডিভাইস। তো এইটা হচ্ছে মডেম। মডেম কি করে, এই যে সহজভাবে যদি বলি যে মডেম কি করে, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে এবং অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। ওকে, দেখি কেন কি বলছে। ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্কে যুক্ত থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্র হলো মডেম। ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্কে যুক্ত থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্র হলো মডেম। মডুলেটর এর এবং ডিমডুলেটর ডেম, এই দুটি শব্দের সমন্বয়ে মডেম শব্দটি তৈরি হয়েছে। এই যে মডুলেটর থেকে কি নেওয়া হয়েছে, এমও নেওয়া হয়েছে, মডুলেটর থেকে এমও নেওয়া হয়েছে। এই যে মডুলেটরের কাজ কি, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা। আর ডিমডুলেটর থেকে কি নেওয়া হয়েছে, ডেম নেওয়া হয়েছে, মডেম। মডুলেটর থেকে এমও, ডিমডুলেটর থেকে ডেম, ও দুইটা মিলে কি হলো, মডেম। তো মডুলেটর মানে কি, মডুলেটর মানে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা। আর ডিমডুলেটর মানে কি, অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা। এই যে এটা একটা দেখতে পাইতেছো, মডেম। তারপর এটা হচ্ছে আরেকটা। তো এখন আমরা এই যে ওকে দেখি, তারপর কি বলছে, মডেম তার যার সংযুক্ত তারবিহীন প্রযুক্তিতে ব্যবহৃত হতে পারে। ওকে, তো তারপর কি বলছে, ইন্টারনেটের মাধ্যমে ডাটা বা উপাত্ত পাঠানোর জন্য এক ধরনের সিগন্যাল দরকার হয়। এই যে এক ধরনের সিগন্যাল দরকার হয়। এই সিগন্যাল কত রকমের, দুই রকম, একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। মডেম এমন একটি নেটওয়ার্ক যন্ত্র যা কম্পিউটার হতে প্রাপ্ত ডিজিটাল সিগন্যালকে রূপান্তর করে অ্যানালগ সিগন্যালে। তো এই যে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে যে রূপান্তর করে, এটা কাজটাকে করে এই যে মডুলেটর। এই কাজের প্রক্রিয়াকে কি বলি আমরা, মডুলেটর। এই কাজের প্রক্রিয়াকে আমরা বলি মডুলেটর। এবং নেটওয়ার্কে প্রেরণ করে, একে আবার নেটওয়ার্ক হতে প্রাপ্ত অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। তো এটাকে আমরা বলি যে ডিমডুলেটর, ডি মডুলেটর। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। আমি যদি আরেকটু যদি বলি যে, মনে করো হচ্ছে তুমি একটা ইমেজ পাঠাইবা তোমার বন্ধুর কাছে। এটা হচ্ছে ইউ, ওকে, আর এটা হচ্ছে তোমার হচ্ছে ফ্রেন্ড। ওকে, তো তুমি কি করবা, একটা ইমেজ পাঠাইবা। এই মনে করো এখানে একটা ইমেজ আছে, ইমেজটা পাঠাইবা। এখন তুমি যে ইমেজটা পাঠাইবা, এটা কিন্তু কি ডিজিটাল সিগন্যাল নিবে। ডিজিটাল সিগন্যাল বলতে এই ইমেজটা 0, 1 বা 1, 0 এরকম ডিজিটাল সিগন্যাল। বর্তমানে যত আইসিটি যন্ত্র আছে সবগুলো ভাষা ডিজিটাল ডিভাইসের ভাষা, অর্থাৎ বাইনারি ভাষা, 0 এবং 1, 0 এবং 1, 0 এবং 1, এগুলাকে বাইনারি ভাষা বলে। ওকে, বাইনারি ভাষা। তো ডিজিটাল সিগন্যাল গুলো কিভাবে থাকে, ডিজিটাল সিগন্যাল গুলো থাকে এরকম, ডিজিটাল সিগন্যাল গুলো থাকে এরকম। ওকে, আমি যদি আবার আঁকাই, মনে করো আমি একটু উপরে যাই। ওকে,
এটা হচ্ছে একটা ডিজিটাল সিগন্যাল। ওকে, 0 1 0 1 0 1 0 1 0 1 0 1। মনে করো এই যে এখানে কি হবে, জিরো উপরের গুলা হবে ওয়ান, এখানে হবে জিরো উপরের গুলা হবে ওয়ান, এখানে হবে জিরো উপরের গুলা হবে ওয়ান, এখানে হবে জিরো উপরের গুলা হবে ওয়ান। এই যে এই সিগন্যালটাকে আমরা কি বলি, ডিজিটাল সিগন্যাল বলি। আর অ্যানালগ সিগন্যাল কি, অ্যানালগ সিগন্যাল হচ্ছে এই যে এইরকম এইরকম প্রতি সেকেন্ড থেকে একটা, এই যে এইটা হচ্ছে কি অ্যানালগ সিগন্যাল। তো এই যে মডেম কি করে, এই যে অ্যানালগ সিগন্যালকে, এই যে আমি যদি আবার এই যে তুমি যে ইমেজটা পাঠাবে, এই ইমেজটা কিন্তু ও কি ডিজিটাল ডিজিটাল সিগন্যাল হিসেবে গ্রহণ করবে। ওকে, তারপর ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যাল করবে। ওকে, এটাকে পাঠানোর আগে ও কি করবে, এখানে এসে অ্যানালগ করবে। এখন যখন আবার তোমার বন্ধুর কাছে যাবে, তখন এই অ্যানালগটা আবার কি হয়ে যাবে, ডিজিটাল হয়ে যাবে। অর্থাৎ জিরো ওয়ান বা এরকম সংখ্যা মানে ডিজিটাল সিগন্যাল হয়ে তোমার বন্ধুর কাছে যাবে। অর্থাৎ তুমি ডিজিটাল সিগন্যালে পাঠাইবা, প্রথমে তুমি ডিজিটাল সিগন্যালে পাঠাইবা, এটা কি হবে, অ্যানালগ হবে। আবার এই অ্যানালগটাই কি তোমার বন্ধুর কাছে যাওয়ার আগে আবার কি হবে, ডিজিটাল হয়ে তোমার বন্ধুর কাছে যাবে। তো বিষয়টা আশা করি বুঝতে পারি যে ইউ মানে তুমি পাঠাইছো কি ডিজিটাল সিগন্যাল, এই ডিজিটাল সিগন্যালটা মাঝখানে গিয়ে কি অ্যানালগ হয়েছে। আবার এই অ্যানালগ সিগন্যালটা তোমার বন্ধুর কাছে যাওয়ার আগে আবার কি হবে, ডিজিটাল সিগন্যাল রূপান্তরিত হবে। মডেমটা মূলত এইভাবে কাজ করে। আর মডুলেটর আর ডিমডুলেটর আশা করি বুঝতে পেরেছো। যখন ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করার প্রক্রিয়াকে মডুলেটর বলে, আর ডিজিটাল অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর প্রক্রিয়াকে ডিমডুলেটর বলে। পূর্বে স্বল্প গতির ডায়াল অ্যাপ মডেম ব্যবহার করা হতো, বর্তমানে এর পরিবর্তে দ্রুত গতির তারযুক্ত ডিএসএল, ডিএসএল এর পুনরূপ মনে রাখবা ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন ডিএসএল, ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন মডেম ব্যবহার হচ্ছে। এছাড়া বর্তমানে প্রচুর পরিমাণে ওয়াইফাই ওয়্যারলেস ফিডিলিটি ব্যবহৃত। ওয়াইফাই এর পুনরূপ কি, ওয়াইফাই, ওয়াইফাই ওয়্যারলেস ফিডিলিটি। এখানে দুইটা মিনিং মিলে একবার ডিএসএল, ডিএসএল এর পুনরূপ হচ্ছে ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, আর ওয়াইফাই এর পুনরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডিলিটি। তারপর হচ্ছে ল্যান কার্ড, এই যে ল্যান কার্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক কার্ড। ল্যানের পুনরূপ হচ্ছে এলতে হচ্ছে লোকাল, এতে হচ্ছে এরিয়া, এতে হচ্ছে নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক কার্ড। দুটি বা অধিক সংখ্যক কম্পিউটারকে একসাথে যুক্ত করতে যে যন্ত্রটি অবশ্যই প্রয়োজন তা হলো ল্যান কার্ড। ওকে, অর্থাৎ আমরা যদি কোনো নেটওয়ার্ক গড়ে তুলতে চাই তবে অবশ্যই ল্যান কার্ডের প্রয়োজন হবে। নেটওয়ার্কের সাথে যুক্ত এক আইসিটি যন্ত্র থেকে অন্য যন্ত্রে কোনো তথ্য বা বার্তা পাঠাতে কিংবা গ্রহণ করতে ল্যান কার্ডের প্রয়োজন হয়। এক্ষেত্রে ল্যান কার্ডের ভূমিকা ইন্টারপ্রেটারের মতো। এই যে ইন্টারপ্রেটার কি, ইন্টারপ্রেটার হচ্ছে একটা অনুবাদক যন্ত্র, অনুবাদক প্রোগ্রাম আর কি, বা অনুবাদক যন্ত্র বা প্রোগ্রাম, প্রোগ্রাম বলতে পারি আমরা, অনুবাদক প্রোগ্রাম। ও কি করে, এই যে আগেই বলছি কম্পিউটার নিজস্ব ভাষা কি বাইনারি, বাইনারি মানে কি জিরো আর ওয়ান, জিরো আর ওয়ান ছাড়া কম্পিউটার কিছু বুঝে না। জিরো তুমি আমি যে মেসেজ পাঠাই ওকে এগুলা জিরো আর ওয়ানে কনভার্ট করে, ও জিরো আর ওয়ান ছাড়া কিছুই বুঝে না। তো এই যে এই ভাষাগুলো তো আমরা আবার বুঝতে পারি না। তো আমাদেরকে কি করতে হয়, এই যে কনভার্ট করতে হয়, কনভার্টের কাজটা কে করে, এই যে ইন্টারপ্রিটার করে। ওকে, এটা হচ্ছে এক ধরনের অনুবাদক প্রোগ্রাম বলতে পারি আমরা। বর্তমানে পাওয়া যায় এমন প্রায় সব কম্পিউটারে বা ল্যাপটপে আইসিটি যন্ত্রের মাদারবোর্ডের সাথেই ল্যান কার্ড সংযুক্ত থাকে। এই যে বর্তমানে সব মাদারবোর্ডেই থাকে সংযুক্ত। মাদারবোর্ড আশা করি তোমরা চিনো, আমরা তো আগের পর্বে আলোচনা করেছি এগুলো নিয়ে। তারপরে কিছু আইসিটি যন্ত্রে আলাদা করে ল্যান কার্ড সংযুক্ত করতে হয়। প্রযুক্তির উন্নয়নের ফলে এখন তারবিহীন ল্যান কার্ড খুবই জনপ্রিয় হয়ে পড়েছে। এই যে আমি এটা ইউজ করছি আমার ডেস্কটপে, ডেস্কটপে ইউজ করছি, ডেস্কটপে ইউজ করছি কারণ ডেস্কটপে আমার এই যে ওয়াইফাইটা একটু দূরে, ওয়াইফাইটা একটু দূরে থাকার কারণে আমি এগুলো একটা কিনছিলাম মনে হয় 200 টাকা দিয়ে, 200 টাকা দিয়ে কিনে আমি আমি আমার ডেস্কটপে লাগিয়ে তারপর কি করছি, ইনস্টল দিছি একটা কি, ইনস্টল দিয়ে তারপর এটা ইউজ করছি ওয়াইফাই এর মতো। কিন্তু ল্যাপটপে কিন্তু এগুলার প্রয়োজন হয় না। ল্যাপটপের কি থাকে, ওয়াইফাই পাওয়া যায়। তাছাড়া অনেক ডেস্কটপে তুমি চাইলে সরাসরি কি করতে পারবা, ল্যান কার্ড ইউজ করতে পারবা, কারণ এই যে বিল্ট ইন কি থাকে, বিল্ট ইন ল্যান্ড কার্ড লাগানোই থাকে, তখন এইগুলো এক্সট্রা কেনার প্রয়োজন পড়ে না। এটা ল্যাপটপে বিল্ট ইন ল্যান্ড কার্ড ল্যাপটপেও থাকে, আবার কি কম্পিউটার তো অবশ্যই থাকে। তারপর হচ্ছে এই যে তারবিহীন ল্যান্ড কার্ড, এগুলা কি তারবিহীন ল্যান্ড কার্ড, যেহেতু ওয়াইফাই এর মতন ইউজ করা যায় এগুলা। তারপর এখানে একটা দলগত কাজ আছে। এই যে দলগত কাজ, আমরা দলগত কাজ নিয়ে আলোচনা করবো এবং নতুন শব্দগুলো নিয়ে আবার একটু আলোচনা করবো। দলগত কাজ দেখি এখন। এই যে এখানে দলগত কাজ, পার্থের দলগত কাজ। তারযুক্ত ল্যান কার্ড ব্যবহারের সমস্যা ও তারবিহীন ল্যান কার্ড ব্যবহারের সুবিধাগুলো দলে আলোচনা করে নির্ধারণ করো এবং উপস্থাপন করো। তো এখানে বলা হয়েছে যে তারযুক্ত ল্যান কার্ডের সমস্যা আর তারবিহীন ল্যান কার্ডের ব্যবহারের সুবিধা। তো সমস্যাগুলো প্রথমে আমরা দেখি কি, তার যুক্ত মানে তার দিয়ে যদি আমরা আদান প্রদান করি তখন কি হবে, তারের সাহায্যে কথোপকথন যোগাযোগ পদ্ধতিতে তারের সক্ষমতার দূরত্ব গতি কিছু সীমাবদ্ধতা রয়েছে, অবশ্যই কিছু সীমাবদ্ধতা রয়েছে। তারপর 2 নম্বর, কোনো কোনো স্থানে তার দিয়ে নেটওয়ার্ক
নেটওয়ার্ক করা কঠিন। অবশ্যই দেখা যাইতেছে তার নেওয়া যাইতেছে না, তার লাগে তাই খরচ বেশি, অনেক অনেক তার লাগবে। মনে করো তোমার গ্রামে বা তোমার বাসায় এমন এক জায়গা যেখানে নেটওয়ার্ক অনেক মানে কোনো টাওয়ার বা কোনো নেটওয়ার্ক নাই, তখন তুমি যদি শহর থেকে নিতে চাও তখন তো অনেক টাকার প্রয়োজন পড়বে। তারপর 4, তার ব্যবহৃত হয় বলে কম্পিউটার রুমের তারপরে তাকে বলে রুম দেখতে ভালো লাগে না। এটা আমি সব থেকে ডিসকাস ফিল করি। তো আমি এটা একদম আমার সাথে যায় বিষয়টা। আমি অতিরিক্ত তার পছন্দ করি না, জায়গা বেশি লাগে অবশ্যই। তারপর হচ্ছে কম্পিউটার সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায় না। হ্যাঁ, এটা আরেকটা বিরাট সমস্যা। মনে করো তুমি কম্পিউটার সেট আপ করলে এক জায়গায়, এখন কোনো কারণে পরিবর্তন করার প্রয়োজন হইলে এটা কি করা যায় না, একটু কঠিন আর কি, করা যায় কিন্তু একটু সময়ের প্রয়োজন হয়। তারপর হচ্ছে এই যে তারবিহীন ল্যান কার্ডের কার্ড ব্যবহারের সুবিধা। দেখবেন তারবিহীন হচ্ছে ওয়্যারলেস, আগেটা ছিল কি ওয়্যার, আর এটা কি ওয়্যারলেস। যে কোনো স্থানে নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়া যায়, এটা ঠিক আছে। 2 নম্বর, নেটওয়ার্কের মধ্যে যে কোনো স্থানে ওয়্যারলেস ডিভাইস সহজে বহন করা যায়। 3 নম্বর, অতিরিক্ত খরচ থেকে রেহাই পাওয়া যায়। 4 নম্বর, পোর্টেবল বা অস্থায়ী ওয়ার্ক স্টেশনের সাথে সংযুক্ত হওয়া যায়। 5 নম্বর, অবকাঠামো ও সংস্থাপন ব্যয় ও ডিভাইসের মূল্য কেবল ডিভাইসের তুলনায় তুলনামূলক কম। তারপর হচ্ছে নতুন শব্দ, আমরা এগুলো এখন পড়বো। মডেম, প্রথমে কি এই যে মডেমটা আমরা পড়ছি। এই যে ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেত এবং অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তরকারী যন্ত্রকে মডেম বলে। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রথমে এই যে ডিজিটাল সংকেতকে কি করবে, অ্যানালগ সংকেতে রূপান্তর করবে, আর এই প্রক্রিয়ার নাম কি, এই যে মডুলেটর। এই প্রক্রিয়ার নাম কি, মডুলেটর। তারপরে অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করবে, এই প্রক্রিয়ার নাম কি, এই প্রক্রিয়ার নাম হচ্ছে ডিমডুলেটর। তো মডেম কি করে, ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে এবং অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে। উদাহরণ হচ্ছে ইন্টারনেট মডেম। তারপর হচ্ছে মডুলেটর, এটা যেটা বললাম, ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করার প্রক্রিয়া বা অংশকে মডুলেটর বলে। যেমন মডেমে ডাটা পাঠানোর সময় ব্যবহৃত অংশ। তারপর আবার ডিমডুলেটর তো বললাম যে অ্যানালগ সিগন্যালকে, এই যে অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করার প্রক্রিয়াকে বা অংশকে ডিমডুলেটর বলে। তারপর হচ্ছে ডিএসএল, ডিএসএল এর পুনরূপটা অবশ্যই মনে রাখবা। এই যে ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, টেলিফোন লাইনের মাধ্যমে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ প্রদানকারী মডেমকে ডিএসএল মডেম বলে। তারপর হচ্ছে ওয়াইফাই, এটা তো সবার বাসায় এখন আছে সবাই। এই যে ওয়াইফাই আমরা কি রাউটার ব্যবহার করে, আমরা রাউটার দিয়ে আমরা ওয়াইফাই ইউজ করি। তারবিহীন তারবিহীন ভাবে ইন্টারনেট সংযোগ প্রদানকারী মডেমকে ওয়াইফাই বলে। তারবিহীন, এই যে ওয়াইফাই কিন্তু ওয়্যারলেস রাউটার মডেম। তারপর হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এলতে হচ্ছে লোকাল, এতে হচ্ছে এরিয়া, এতে হচ্ছে নেটওয়ার্ক। কম্পিউটারকে লোকাল এরিয়া নেটওয়ার্কের সাথে সংযুক্ত করার জন্য ব্যবহৃত হার্ডওয়্যার ডিভাইসকে ল্যান বলে, যেমন ইথারনেট ল্যান কার্ড। তারপর হচ্ছে ইন্টারপ্রেটার, আগে বললাম যে এটা হচ্ছে একটা অনুবাদক প্রোগ্রাম। যে অনুবাদক প্রোগ্রাম উচ্চ স্তরের প্রোগ্রামের প্রতিটি নির্দেশনা এক লাইনে অনুবাদ বা নির্বাহ করে তাকে ইন্টারপ্রেটার বলে। যেমন পাইথন ইন্টারপ্রেটার, পাইথন হচ্ছে একটা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোন কি ইউজ করে, ইন্টারপ্রেটার ইউজ করে। আবার হচ্ছে জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এগুলা কি করে, এই যে ইন্টারপ্রেটার, এটা কি করে ইন্টারপ্রেটার ইউজ করে। তো এটা এখানে কি বলা হয়েছে, এক লাইন অনুবাদ করে। মনে করো তুমি অনেকগুলো কোড করছো, এখানে এক লাইন লেখছো, এখানে এক লাইন লেখছো, এখানে এক লাইন লেখছো, এখানে তো ও কি করবে, প্রথমে এই লাইন পড়বে, তারপর দ্বিতীয় লাইনে যাবে, দ্বিতীয় লাইন পড়ে তৃতীয় লাইনে যাবে, তৃতীয় লাইন পড়ে চতুর্থ লাইনে যাবে। এরকম এক লাইন পড়ে ও কি করবে, তোমার কোডটা এক্সিকিউট করবে বা রান করবে বা আহ, চালু চালু করবে আর কি, চালাবে, তোমার কোডটা চালাবে। যদি তোমার এই যে 1 নম্বর লাইনে ভুল থাকে, ও কিন্তু এখানে আর আসবে না। আবার যদি 2 নম্বর লাইন ঠিক থাকে কিন্তু 3 নম্বর লাইন ভুল, তাহলে ও 4 নম্বর লাইনে যাবে না, ও এখানে তোমাকে কি করবে, আটকাই দিবে। তো এরকম ভাবে ইন্টারপ্রেটারটা কাজ করে। ইন্টারপ্রেটার কি করে, খুব দ্রুত গতিতে কাজ করে আর কি, যেহেতু লাইন বাই পড়ে, একটু সময়, লাইন বাই লাইন যেহেতু পড়ে একটু সময়ের প্রয়োজন হয়, কিন্তু এটা অনেক ভালো। ওকে, তারপর তারপর কি, তারপর হচ্ছে পার্ট, তারপর হচ্ছে পার্ট 14। তো তারপর হচ্ছে সর্বশেষ পার্ট হচ্ছে স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবার সম্পর্কে তোমরা পরবর্তী শ্রেণীতে বা উচ্চ ক্লাসে বিস্তারিত আরো জানতে পারবে। তবে এখন যতটুকু দিছি আমরা ততটুকুই জানবো, বেশি জানার প্রয়োজন নাই। তো দেখি কি বলছে। ওকে, তো তোমরা সবাই জানো নেটওয়ার্ক শুধু একটি প্রতিষ্ঠান বা একটি শহরের মাঝে সীমাবদ্ধ নয়, এমনকি একটি দেশের মাঝেও সীমাবদ্ধ নয়। নেটওয়ার্ক এখন সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, যার অর্থ পৃথিবীর যে কোনো জায়গা থেকে সিগন্যাল পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছে দিতে হয়। কাছাকাছি জায়গা হলে বৈদ্যুতিক তার দিয়ে পাঠানো যেতে পারে, কিন্তু পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পাঠাতে হলে স্যাটেলাইট বা অপটিক্যাল ফাইবার সবচেয়ে কার্যকর পদ্ধতি। এই যে মনে করো বিদ্যুতের তার কখন আমরা ইউজ করি, যখন দূরত্বটা কম হয়, কিন্তু পৃথিবীর
কিন্তু পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠাতে হলে স্যাটেলাইট বা অপটিক্যাল ফাইবার সবচেয়ে কার্যকর পদ্ধতি। তো স্যাটেলাইটের থেকে অবশ্যই ফাইবার অপটিক্যাল বেশি কার্যকর। আমরা দুইটা মাধ্যমে ব্যবহার করতে পারি, একটা স্যাটেলাইটের মাধ্যমে আর একটা হচ্ছে ফাইবার কেবলের মাধ্যমে বা অপটিক ফাইবার কেবলের মাধ্যমে। তবে আমরা ফাইবার অপটিক কেবল সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, কারণ এটা আলোর গতিতে কি ডাটাগুলো ট্রান্সফার হয়। এই যে একটা স্যাটেলাইটের ছবি দেওয়া আছে, মহাকাশে ভাসমান কমিউনিকেশন স্যাটেলাইট, যোগাযোগ স্যাটেলাইট। তারপর হচ্ছে স্যাটেলাইট, স্যাটেলাইট মানে হচ্ছে উপগ্রহ, হচ্ছে কৃত্রিম উপগ্রহ আর কি। স্যাটেলাইট বা উপগ্রহ, এই যে স্যাটেলাইটের বাংলা হচ্ছে উপগ্রহ, মহাকাশ থেকে পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে। এই যে পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে, পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের কারণে এটি ঘুরে। এই যে তাহলে স্যাটেলাইট ঘুরে কিসের কারণে? মাধ্যাকর্ষণ বলের কারণে। মাধ্যাকর্ষণ বলের কারণে কি ঘুরে? এই স্যাটেলাইট ঘুরে। তাই এটিকে মহাকাশে রাখার জন্য কোনো জ্বালানি বা শক্তি খরচের প্রয়োজন হয়। এই যে স্যাটেলাইট, এখানে কি কোনো আমাদের যেমন গাড়ি চালানোর জন্য কি ডিজেল বা পেট্রোল জ্বালানির প্রয়োজন হয়, কিন্তু স্যাটেলাইট চালানোর জন্য কি কোনো ধরনের ডিজেল পেট্রোল বা জ্বালানি খরচের প্রয়োজন পড়ে না। এর কারণ কি? মাধ্যাকর্ষণ বলের জন্য। তাই এটিকে মহাকাশে রাখার জন্য কোনো জ্বালানি বা শক্তি খরচ করতে হয় না। তো যদি বলা হয় যে স্যাটেলাইটে কি কোনো শক্তি বা জ্বালানি খরচ করতে হয়, হয় না। কিসের কারণে? মাধ্যাকর্ষণ বলের কারণে। পৃথিবী তার কক্ষে 24 ঘন্টায় ঘুরে আসে। স্যাটেলাইটও যদি ঠিক 24 ঘন্টায় একবার পৃথিবীকে ঘুরিয়ে আনা যায়, তাহলে পৃথিবী থেকে মনে হবে সেটি বুঝি আকাশের কোনো এক জায়গায় স্থির আছে। আচ্ছা, এটা যদি আমি একটু বুঝাই, মনে করো এইটা 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 এইটা, এই যে সবুজগুলো হচ্ছে স্যাটেলাইট। ওকে, সবুজগুলো হচ্ছে পৃথিবী ঘুরছে। ওকে, পৃথিবী ঘুরছে। এখন আমি যদি আরেকটা দিই, এরকম 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 এরকম, মানে সেম একই জিনিস আমি আবার দিলাম। তো যদি এখন দুইটাই যদি একসাথে ঘুরে, ও ঘুরবে, স্যাটেলাইটও ঘুরবে, পৃথিবীও ঘুরবে, তাই আমাদের কাছে কি মনে হয় যে স্যাটেলাইটটা স্থির মনে হয়। আসলে কিন্তু এটা স্থির না। ও কি করতেছে? এই যে পৃথিবীর সাথে সাথে ও কি ঘুরতেছে, এই জিনিসটা এখানে বলছে। তো আবার যদি এই মনে করো যে এরকম তো ঘুরে, এরকম ঘুরে, এরকম ঘুরে, ও আবার একই সাথে কি এখানে ও কি ঘুরবে? স্যাটেলাইটও কি পৃথিবীর যে যতটুকু ঘুরে, স্যাটেলাইটও এই একই ইয়াতে ঘুরবে। এর জন্য আমাদেরকে আচ্ছা এটা কি মনে হয়? স্থির মনে হয়। ওকে, তারপর কি বলছে দেখি। আবার যদি লাইনটা পড়ি, তাহলে পৃথিবী থেকে মনে হবে সেটি বুঝে আকাশের কোনো এক জায়গায় স্থির। তো স্থির কি? এই ধরনের স্যাটেলাইটকে বলে জিও স্টেশনারি। এই যে এই ধরনের স্যাটেলাইটকে কি বলে? জিও স্টেশনারি স্যাটেলাইট বলে। তো জিও স্টেশনারি স্যাটেলাইট কি, এটা কিন্তু অবশ্যই মুখস্থ করবা। যে কোনো উচ্চতায় জিও স্টেশনারি স্যাটেলাইট রাখা যায় না। আচ্ছা, তো যে কোনো কত উচ্চতায় রাখা যায়? এটি প্রায় 36,000 কিলোমিটার। এই যে 36,000 কিলোমিটার উপরে। ওকে, উপরে একটি নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয়। আকাশে একবার জিও স্টেশনারি স্যাটেলাইট বসানো হলে পৃথিবীর এক প্রান্ত থেকে সেখানে সিগন্যাল পাঠানো যায়, এবং স্যাটেলাইট সেই সিগন্যালটিকে নতুন করে পৃথিবীর অন্য প্রান্তে পাঠিয়ে দেয়। তো এই যে আমরা যে বিদেশে যোগাযোগ করি বা হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যোগাযোগ করি, এটা কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে। তো স্যাটেলাইটের কিছু অসুবিধা আছে, এটা অবশ্যই আলোচনা আছে এখানে দেখি। এই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন কিংবা ইন্টারনেট সিগন্যাল পাঠানো যায়। 1964 সালে যখন এভাবে মহাকাশে প্রথমবার জিও স্টেশনে স্যাটেলাইট স্থাপন করা হয়, তখন যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়। তো প্রথম স্যাটেলাইট কত সালে পাঠানো হয়? 1964 সালে। 1964 সালে প্রথম মহাকাশ বা প্রথম জিও স্টেশনে স্যাটেলাইট স্থাপন করা হয়। তো প্রথম জিও স্টেশনের স্যাটেলাইট কত সালে স্থাপিত হয়? 1964 সালে। বাংলাদেশেও একটি স্যাটেলাইট 2018 সালে, এই যে 2018 সালে 12ই মে, এটা অবশ্যই মনে রাখবে, 12ই মে তারিখে মহাকাশে প্রেরণ করে। তো স্যাটেলাইটের যুগে বাংলাদেশ প্রবেশ করে কত সালে? 2018 সালে। কত তারিখে? বারোই বারোই মে। আর কততম দেশ হিসেবে? 57তম দেশ হিসেবে বাংলাদেশ স্যাটেলাইটের যুগে প্রবেশ করে। স্যাটেলাইট প্রেরণকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 57তম। বাংলাদেশ স্যাটেলাইট 1, এটা ছিল আগে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, কিন্তু এই যে জুলাই আন্দোলনের পর এটা নাম চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশ স্যাটেলাইট 1। এই স্যাটেলাইটের উৎক্ষেপণের মাধ্যমে নতুন এক যুগের সূচনা হয়। যেখানে 3-4টা ইনফরমেশন মনে রাখবা। ইনফরমেশন এক, কত সালে? 2018 সালে বাংলাদেশ স্যাটেলাইটের যুগে প্রবেশ করে। কত তারিখ? 12ই মে। কততম দেশ হিসেবে? 57তম দেশ হিসেবে। এবং স্যাটেলাইটের নাম কি? বাংলাদেশ স্যাটেলাইট 1। তারপর হচ্ছে স্যাটেলাইট দিয়ে যোগাযোগ করার দুটি সমস্যা রয়েছে। এই যে বলছিলাম আগে, যে সমস্যা রয়েছে, যেহেতু স্যাটেলাইটটি পৃথিবী থেকে অনেক উঁচুতে থাকে, তাই সেখানে সিগন্যাল পাঠানোর জন্য অনেক বড় অ্যান্টেনার দরকার হয়। দ্বিতীয় সমস্যাটি একটু বিচিত্র। পৃথিবী থেকে যে সিগন্যাল পাঠানো হয় সেটি ওয়্যারলেস সিগন্যাল। ওয়্যারলেস সিগন্যাল দ্রুত বেগে গেলেও এই বিশাল দূরত্বের অতিক্রম করতে একটু সময় নেই। তাই টেলিফোনে কথা বললে অন্য পাশ থেকে কথাটি সাথে সাথে শুনে একটু পরে শোনা যায়। এই যে মনে করো তুমি থাকো বিডি মানে বাংলাদেশে, তোমার আব্বু থাকে মনে করো হচ্ছে লন্ডন। তখন তুমি যখন তোমার আব্বুর সাথে কথা বলবা স্যাটেলাইট ইউজ করে, তখন কিন্তু তোমার কথাটা হয় 30 সেকেন্ড লেটে শুনবে তোমার আব্বু। আবার তুমিও কি করবা? এই যে তোমার আব্বুর কথা 30 সেকেন্ড লেটে শুনবা।
এটা হচ্ছে স্যাটেলাইটের প্রধান অসুবিধা। তো এই যদিও 30 সেকেন্ড কিন্তু বোঝা যায় না, মানে কোনো এফেক্ট পড়ে না, কিন্তু যখন তুমি আমরা গভীরভাবে চিন্তা করবো তবে এই 30 সেকেন্ড কিন্তু অনেক। ওকে, 30 সেকেন্ড অনেক। ওকে, এই যে এই সমস্যা থেকে উত্থাপনের জন্য এই যে 30 সেকেন্ড বললাম, 30 সেকেন্ড আমি একটা সংখ্যা বলছি এরকম আর কি, 30 সেকেন্ড 10 সেকেন্ড দেরিতে তোমার আব্বুর কথা আসবে বা তোমার কথা ওই দেশে যাবে। তো এই সমস্যা থেকে রেহাই করার জন্য আমাদের আসছে কি অপটিক্যাল ফাইবার বা অপটিক্যাল ফাইবার কেবল। অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু এক ধরনের প্লাস্টিক কাচের তন্তু, এই যে অত্যন্ত অত্যন্ত সরু এক ধরনের প্লাস্টিক কাচের তন্তু। অপটিক্যাল ফাইবার দিয়ে আলোক সিগন্যালে পাঠানো হয়। এই যে কোন সিগন্যাল? আলোক সিগন্যাল পাঠানো হয়। আলো হচ্ছে সবচেয়ে দ্রুত সিগন্যাল পাঠাতে পারে, তাই এর চেয়ে সবচেয়ে যদি আমরা দ্রুত যোগাযোগ করতে চাই বা কমিউনিকেশন করতে চাই তখন আমাদের কোনটা ইউজ করা উচিত? অপটিক্যাল ফাইবার ইউজ করা উচিত। ঠিক যেমনই বৈদ্যুতিক তার দিয়ে বৈদ্যুতিক সিগন্যাল পাঠানো হয়। তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে কিভাবে আলোক সিগন্যাল পাঠানো হয়। তোমরা নিশ্চয়ই এতদিনে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সম্পর্কে জেনেছো। এই যে আলোক সিগন্যাল যে পাঠানো হয় এটা কোন ব্যবহার করে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহার করা হয়। এই যে ফাইবার অপটিক কেবলে কোন কোন ধরনের প্রতিফলন ব্যবহৃত হয়? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহার করে আলোক সিগন্যাল পাঠানো হয়। এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলোক সিগন্যালকে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে পাঠায়। এই যে এই এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলোক সিগন্যালকে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠানো হয়। এই যে এখানে এটা দেখতে যাইতেছো, এই যে একটা ফাইবার অপটিক কেবল, এই যে এটা হচ্ছে আলো, এটা কি আলো, এগুলা কি আলো। ওকে, তারপর কি বলছে দেখি। বৈদ্যুতিক সিগন্যালকে প্রথমে আলোক সিগন্যালে পরিণত করা হয়। এই যে বৈদ্যুতিক সিগন্যালকে প্রথমে আলোক সিগন্যালে পরিণত করা হয়, এরপর আলোক সিগন্যালকে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে পাঠানো হয়। অপর প্রান্তে আলোক সিগন্যালকে বৈদ্যুতিক সিগন্যালে পরিণত করা হয়। এই যে আবার এই যে মডেমের মতো, মডেমে আমরা প্রথমে কি করতাম? ডিজিটাল সিগন্যাল পাঠিয়ে দিতাম, ডিজিটাল সিগন্যালকে কি করতো? অ্যানালগে রূপান্তর করতো। এই প্রক্রিয়াকে আমরা মডুলেটর বলতাম। তারপর এই অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল রূপান্তর করার প্রক্রিয়াকে আমরা ডিমডুলেটর বলতাম। তো এখানে প্রথমে বৈদ্যুতিক সিগন্যালে পাঠাবো, এটা আলোক শক্তিতে রূপান্তর হবে, তারপর এই আলোক শক্তিতে আবার কি বৈদ্যুত শক্তিতে রূপান্তর হবে। এই কথাই বলছে। যে আবার যদি পড়ি, বৈদ্যুতিক সিগন্যালকে প্রথমে আলোক সিগন্যালে পরিণত করা হয়, এরপর আলোক সিগন্যালকে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠানো হয়, অপর প্রান্তে আলোক সিগন্যালকে বৈদ্যুতিক সিগন্যালে পরিণত করা হয়। এভাবে এই অপটিক্যাল ফাইবার মধ্য দিয়ে সিগন্যাল পাঠানো সম্ভব হয়। আশা করি জিনিসটা খুবই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। আর এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে অনেক বেশি সিগন্যাল পাঠানো সম্ভব। শুনে অবাক হবে যে একটি অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে একসাথে লক্ষ লক্ষ টেলিফোন কল পাঠানো সম্ভব। ইদানিং অপটিক্যাল ফাইবার যোগাযোগ এত উন্নত হয়েছে যে পৃথিবীর সব দেশে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক দিয়ে একে অন্যের সাথে সংযুক্ত। অনেক সময় এই অপটিক্যাল ফাইবার পৃথিবীর এক মহাদেশ থেকে অন্য মহাদেশে নেবার সময় সেটিকে সমুদ্রের তলদেশ দিয়ে নেওয়া হয়। এই ধরনের ফাইবার কে বলে সাবমেরিন কেবল। ওকে, সাবমেরিন কেবল কি? এই যে সমুদ্রের তলদেশ দিয়ে যখন আমরা এক দেশের সাথে আরেক দেশের নেটওয়ার্ক তৈরি করি, স্থাপন করি, তখন তাকে কি বলে? সাবমেরিন কেবল। এই যে দেখো, সবগুলো দেশ যে দেশের সাথে যোগাযোগ করতে চাও অবশ্যই এই যে কানেক্টেড একটা দেশ আরেকটার সাথে কি সমুদ্র তলদেশ দিয়ে। যে বাংলাদেশ এখন এস ই সি মি উই 4 ও সি মি উই 5, 4-5 নামক সাবমেরিন কেবলের সাহায্যে বাইরের পৃথিবীর সাথে সংযুক্ত আছে। তো দেখতেই পাচ্ছো এগুলো হচ্ছে সব পানি, এই যে পানি সব সমুদ্রের মাধ্যমে তলদেশ দিয়ে এটা নেওয়া হইতেছে। তারপর হচ্ছে স্যাটেলাইট সিগন্যাল আলোর বেগে যেতে পারে, কিন্তু অপটিক্যাল ফাইবারে কাঁচ বা প্লাস্টিকের তন্তুর ভেতর দিয়ে আলোক যেতে হয় বলে সেখানে বেগ এক তৃতীয়াংশ কম। তারপরেও পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে অপটিক্যাল ফাইবারে সিগন্যাল পাঠাতে হলে সেটি অনেক তাড়াতাড়ি পাঠানো যায়, কারণ তখন প্রায় 36,000 কিলোমিটার দূরের স্যাটেলাইটের সিগন্যালটি গিয়ে আবার ফিরে আসতে হয় না। এই যে স্টেশনারি স্যাটেলাইট কত? এই 36,000 কিলোমিটার উপরে কি স্থাপন করতে হয়। ওকে, তো এই তো ছিল পার্টের আলোচনা। এখন আমরা দলগত কাজ দেখবো, তারপর নতুন শব্দগুলো জিও স্টেশনারি এবং সাবমেরিন কেবল দেখবো। দেখে ওকে, এই যে দলগত কাজ। স্যাটেলাইট আর অপটিক্যাল ফাইবারের মাঝে কোনটি বেশি কার্যকর? আগেই আমি বলছি অপটিক্যাল ফাইবার বেশি কার্যকর, সেটি নিয়ে একটি বিতর্ক আয়োজন করে। অর্থাৎ একদল বলবে যে স্যাটেলাইট ভালো, একদল বলবে যে কি ভালো, অপটিক্যাল ফাইবার ভালো। আমি তো বলবো অবশ্যই অপটিক্যাল ফাইবার ভালো। তো এইতে স্যাটেলাইটের পক্ষের দল হলো এস, স্যাটেলাইট হচ্ছে এস দিয়ে তাই এস, এবং ফাইবার অপটিক্যাল হচ্ছে এফ। ওকে, স্যাটেলাইটের পক্ষে প্রথম বক্তা কি বলছে? স্যাটেলাইট বা উপগ্রহ মহাকাশ থেকে পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে, ফলে পৃথিবী থেকে সেখানে
কোনো সিগন্যাল পাঠানো হলে সেই সিগন্যালটিকে নতুন করে পৃথিবীর অন্য পৃষ্ঠে পাঠিয়ে দিতে পারে। দূর দূরান্তে অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগের জন্য স্যাটেলাইট খরচ কম হয়। তারপর আব্দুলের প্রথম বক্তা কি বলছে, স্যাটেলাইটের গতি ধীর। এই যে বলছে তোমার স্যাটেলাইটের কি গতি কি ধীর, এর ব্যান্ডউইথ কম, স্যাটেলাইট নষ্ট হলে মেরামত করা যায় না, এর প্রাথমিক খরচ অত্যন্ত বেশি। এই যে প্রথম বক্তাকে আটকাই দিলা। তারপর এই যে স্যাটেলাইটের দ্বিতীয় বক্তা আবার কি বলছে, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগের ক্ষেত্রে ফাইবার অপটিক্স দিয়ে তথ্য পারাপারে খরচ অত্যন্ত বেশি। তখন ও বললো যে তুমি যে ফাইবার অপটিক এর গুণগান গাইতেছো, ওর তো অনেক খরচ বেশি। যেহেতু দ্রুত যোগাযোগ করতে চাও তাহলে অবশ্যই খরচ বেশি দিতে হবে। তো খরচ বেশি কথা বলছে। তারপর অপটিক্যাল ফাইবার আবার কি বলছে, দ্বিতীয় বক্তা, ফাইবার অপটিক্স এর ভেতর দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে তথ্য পারাপার করা যায়, অত্যন্ত দ্রুত গতিতে তথ্য পারাপার করা যায়। ফাইবার অপটিক্স কমিউনিকেশনের ব্যান্ডউইথ অত্যন্ত বেশি, যেহেতু ব্যান্ডউইথ বেশি তাহলে খরচ বা টাকা বেশি দিতে হবে। এই কমিউনিকেশন মেরামত করা সহজ এবং প্রাথমিক খরচ অনেক কম। খরচ কম কিন্তু ইয়া থেকে খরচ কম না, খরচ একটু বেশি, তুলনামূলক খরচ কম। তারপর নতুন শব্দগুলো যদি আমরা দেখি, তো নতুন শব্দ হচ্ছে এই যে নতুন শব্দ এখানে কি আছে, নতুন শব্দ হচ্ছে জিও স্টেশনারি, একটা হচ্ছে সাবমেরিন ফেলবো। জিও স্টেশনারি তো আমরা একটু আগে পড়ছি, পৃথিবীর নিরক্ষরেখার উপর নির্দিষ্ট উচ্চতায়, নির্দিষ্ট উচ্চতা বলতে কত, এই 36,000 কিলোমিটার নির্দিষ্ট অবস্থান করে পৃথিবীর ঘূর্ণনের সমান গতিতে ঘুরে এবং পৃথিবী থেকে স্থির মনে হয় এমন উপগ্রহকে জিও স্টেশনারি উপগ্রহ বলে। যেটা বলছিলাম যে পৃথিবী মনে করো 24 ঘন্টা ঘুরে, আর ওর উপর দিয়ে কি ঘুরবে, এই যে এটা, এই যে স্টেশনারি বা স্যাটেলাইট ঘুরবে, এটা হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট। আর এটা কত উপর স্থাপন করা হয়, 36,000 কিলোমিটার উপর স্থাপন করা হয়। যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, এটা তো বঙ্গবন্ধু এখন বললে হবে না, বাংলাদেশ স্যাটেলাইট 1, বাংলাদেশ 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 স্যাটেলাইট 1। আর সাবমেরিন কেবল এই যে সমুদ্রের তলদেশ দিয়ে যখন আমরা যোগাযোগ স্থাপন করি ফাইবার কেবল দিয়ে, তখন তাকে আমরা সাবমেরিন কেবল বলি। সমুদ্রের নিচ দিয়ে স্থাপন করা যোগাযোগ কেবল, যার মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে ডাটা ও ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়, তাকে সাবমেরিন কেবল বলে। আশা করি বুঝতে পারছো। বাংলাদেশে বর্তমানে এই যে SCME 5 এবং 4 দুইটা সাবমেরিন কেবল দ্বারা পৃথিবীর অন্যান্য দেশের সাথে সংযোগ স্থাপন করে। তো এটা ছিল অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা। তো দ্যাটস ইট। তো পরবর্তী পর্বে আমরা এই যে পাঠের নমুনা প্রশ্ন এবং বহু নির্বাচন নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং ভিডিওটি ভালো লাগলে স্কিল বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকন বাজিয়ে দিও। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো এবং স্কিল বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।